ডাক্তারের রাগ থাকতে পারে, ডাক্তারের ভালো মন্দ জ্ঞান থাকতে পারে, কিন্তু ডাক্তারির মধ্যে যেন আক্রোশটা না থাকে। আক্রোশটা মেডিকেল প্রফেশনকে শোভা পায় না। বাংলাদেশের ফ্লার্টেশন উইথ সেকুলারিজম অত্যন্ত সাময়িক, এবং বাংলাদেশের আদত জনসংখ্যার 1/3 সেই ধর্মনিরপেক্ষতার সঙ্গে আইডেন্টিফাই করে কিনা আমার সন্দেহ আছে। সেই পাকিস্তানাইজেশন অফ বাংলাদেশ হবে। বাংলাদেশ আজকে একটা বাংলা স্পিকিং তালিবান হবার দিকে হয়তো এগিয়ে যাচ্ছে। মোহাম্মদ ইউনূস, যার পলিটিক্যাল বিন্দুমাত্র কোনো অভিজ্ঞতা নেই, তাকে মাথায় বসিয়েছে। ইউনূস একটা পুতুলের মতো বসে আছে। ভারতবর্ষের মানুষের সঙ্গে কেউ যদি একেবারে ওপেন বিশ্বাসঘাতকতা করে থাকেন, সেটা আমাদের প্রাক্তন চিফ জাস্টিস করে গেছেন। এমন দুর্বলতম বিরোধী পক্ষ পশ্চিমবঙ্গের রাজনীতিতে ৭৭-৭৬ বছরে কোনোদিন দেখা যায়নি। তৃণমূল মোটামুটি যদি কয়েকটা চেয়ার টেবিলকে দাঁড় করায় পরের ইলেকশনে, তারা জিতে যাবে। অন্যতম প্রধান ইস্যু বাংলাদেশ। ইতিমধ্যে আপনার প্রফেশনালি বেশ কয়েকজন বাংলাদেশের রোগীদের চিকিৎসা না করার সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া ত্রিপুরাতেও এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন অনেকেই, কি বলবেন? দেখো, আমি সেটাকে রাগ বলতে পারি, তাদের বিক্ষোভ বলতে পারি, তাদের সিদ্ধান্ত বলবো কিনা আমি ঠিক শিওর নই। তো কেন তাদের রাগ হয়েছে আমরা সবাই জানি, কেন আমাদের সবার রাগ হচ্ছে। আমরা যতটাই বিক্ষুব্ধ ততটাই আমরা বিস্মিত যে এইরকম একটা পরিস্থিতি, বাংলাদেশ যাদের সঙ্গে আমাদের ভাষা এক, আমাদের সংস্কৃতি এক, এখন আমরা ভাষা এবং সংস্কৃতির পরিচয়টাকে নিজেদের থেকে আমাদের ওই ধর্মের যে কাঁটা তারের বেড়ার মধ্যে জড়িয়ে পড়ে আমরা বারবার রক্তাক্ত হয়েছি গত প্রায় 100 বছরের মধ্যে একাধিকবার। তো সেই ইস্যুটা আমাদের সামনে আবার ফিরে এলো। কারোরই দেখতে ভালো লাগছে না যে বিশেষ করে যে রিলিজিয়াস মাইনরিটি বা সংখ্যালঘুদের উপর যে একটা অন্যায় ব্যবহার যেটা বাংলাদেশে চলছে, যখন ভারতবর্ষের মধ্যে হয় সেটাও আমাদের দেখতে ভালো লাগে না, বাংলাদেশে হলে আরোই ভালো লাগে না। তো সেখানে আমাদের রাগ হবার যথেষ্ট সঙ্গত কারণ আছে, কিন্তু এটা মনে রাখতে হবে আমাদের যে লুকিয়ে চুরিয়ে আমাদের দেশে আসছে তার যেমন ব্যবসা করার অধিকার নেই, চাকরি করার অধিকার নেই, চিকিৎসা পাওয়ারও তার কথা নয়। যে আমার দেশের ভ্যালিড স্বীকৃত তাদের ভ্যালিড ভিসা নিয়ে, মেডিকেল ভিসা নিয়ে ভারতবর্ষে আসবে, তাকে কিন্তু ট্রিটমেন্ট ডিনাই করা আমাদের কোনো আইনসঙ্গত। এখন যে কোনো মানুষকে আমি বলতেই পারি, তোমার সঙ্গে আমার ঝগড়া হলে আমি বলতে পারি অন্য কাউকে দিয়ে চিকিৎসা করান আমি পারবো না, বাট আ ডক্টর শুড নট সে দ্যাট। এখন নানান রকম অসভ্যতা, নানান রকম আনসিভিলাইজড বিহেভিয়ার বাংলাদেশে হচ্ছে বলে আমাকে তার প্রতিদানে, সে আমায় কামড়েছে বলে আমাকে তাকে কামড়াতে হবে। আজকের ভারতবর্ষ সেই ভারতবর্ষ নয়। আজকের ভারতবর্ষ নোয়াখালীর ভারতবর্ষ নয়। আজকের ভারতবর্ষ গ্রেট ক্যালকাটা কিলিং এর ভারতবর্ষ নয়। আজকের ভারতবর্ষ তার শিক্ষা, পৃথিবীর মধ্যে তার সম্মান, তার মধ্যে তার যে ইন্টেলেকচুয়াল পাওয়ার, সমস্ত কিছু নিয়ে আমাদের আত্মসম্মানের জায়গাটা আলাদা। সুতরাং আমরা তারা যেমন একটা বেশ খানিকটা অসভ্যতা দেখাচ্ছে, আজকে সামাজিক অভব্যতা দেখাচ্ছে, আমার মনে হয় না যে আমরা সেটাকে সেইভাবে আমরা তাদের প্রত্যুত্তর দেবো। এমনিতেই 30টা ভিসা সেন্টারের মধ্যে হার্ডলি কোনো ভিসা সেন্টার কাজ করছে। এক সময় বলা হতো দিনে বোধহয় 15,000 20,000 ভিসা দেওয়া হতো, এখন দিনে 15টা ভিসা বেরোচ্ছে কিনা সন্দেহ। কেউ হয়তো ধরো ভারতবর্ষের তাদের বাংলাদেশ থেকে বোধহয় বছরে 15-20 লক্ষ পেশেন্টরা ভারতবর্ষে আসতেন। ভারতবর্ষ শুধু বাংলাদেশ না, ভারতবর্ষ পৃথিবীর প্রায় 80টা দেশকে মেডিকেল পরিষেবা দেয়। হেলথ ট্যুরিজম ইজ আ ভেরি ইম্পর্টেন্ট সেগমেন্ট অফ ইন্ডিয়া। ভারতবর্ষে মিডল ইস্ট থেকে চিকিৎসায় আসে, সেন্ট্রাল এশিয়া থেকে চিকিৎসার জন্য আসে, বার্মার থেকে আসে, শ্রীলঙ্কার থেকে আসে। আমরা যেহেতু অন্য আন্তর্জাতিক বিজনেসটা কম পাই, ইস্টার্ন সেক্টরে বেশিরভাগ পেশেন্টরাই আজকে বাংলাদেশ থেকে আসতেন। অনেকে ব্যাঙ্গালোরে যেতেন, অনেকে দিল্লিতে যেতেন, চেন্নাইতে যেতেন। তো ব্যবসায়িক দিক দিয়ে যেমন বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রি পড়ে গেলে তাদের পক্ষে ভালো নয়, ঠিক সেই রকম আমাদের স্বাস্থ্যক্ষেত্রে যদি আমাদের এন্টায়ার হেলথ ফিল্ডের মেডিকেল ট্যুরিজম ইজ অ্যাবাউট 20% আমাদের টোটাল রোজগারের, এবং সেই মেডিকেল ট্যুরিজমের প্রায় ধরো 40%-এর ওপর আসে বাংলাদেশ থেকে। তো সেটা হলো টাকার ব্যবসার হিসেবপত্র। তো আজকে যদি আমাদের সেখানে পরিস্থিতি না আসে, সেটা হবে না। ব্যক্তিগতভাবে আই এম নট টেরিবলি আপসেট অ্যাবাউট ইট। আমি জীবনে কোনোদিন বাংলাদেশে গিয়ে কনফারেন্সে গেছি, সেমিনার্স করতে গেছি,
আমি কোনোদিন সেখানে গিয়ে স্বীকৃত কোনো পেশেন্ট দেখার আমি চেষ্টাও করিনি। আমি ওই লোকে অনেকে লুকিয়ে চুরিয়ে কোনো হলে বসে ফাঁক ফোঁকর দিয়ে পেশেন্ট দেখতো, আমার সেটাকে অসম্মানজনক মনে হতো। তো আমি কোনোদিন, এবং আমার ব্যক্তিগতভাবে আমি খুব একটা যে বাংলাদেশের 2জন পেশেন্ট 4জন পেশেন্ট না হলে লোকে হাহাকার করবে, আমি নিজের দেশের নিজের লোকের চিকিৎসা করে আমি সন্তুষ্ট। কিন্তু সবাইকে অনুরোধ করব যে একটা হিংসা, একটা একটা আক্রোশের সঙ্গে ডাক্তারের রাগ থাকতে পারে, ডাক্তারের ভালো মন্দ জ্ঞান থাকতে পারে, কিন্তু ডাক্তারির মধ্যে যেন আক্রোশটা না থাকে। আক্রোশটা মেডিকেল প্রফেশনকে শোভা পায় না। বাংলাদেশ ইস্যু নিয়ে রাজ্যবাসীর মনেই মিশ্র প্রতিক্রিয়া। অনেকে বলছেন সংখ্যালঘুর উপর নির্যাতন নতুন ঘটনা নয়, শাসক দল মাত্রই সংখ্যালঘুর উপর চাপিয়ে দিতে চায় সংখ্যাগুরুর মতামত। এটা নিয়ে কি বলবেন? দেখুন, মানে কিছুটা তো সেটা ঠিকই যে এই ব্যাপারটা তো আমরা সব সময়তেই দেখে আসছি। এখন অসুবিধাটা কোথায়? অসুবিধা হলো সেটাকে রূপকথা বলবো না, সেটা একটাকে আমি সাময়িক প্রেম বলবো জানি না, কিন্তু 71-72-এর পর থেকে যে রক্তাক্ত আহ, মানে ধর্মীয় বিচ্ছেদের মধ্যে দিয়ে স্বাধীন ভারতবর্ষের যাত্রা শুরু, পাকিস্তান এবং মোহাম্মদ আলী জিন্নার চক্রান্ত পরায়ণ যে জীবন দর্শন, তার মধ্যে দিয়ে সেইটার যখন বাংলাদেশ তো অলরেডি 2 নেশন থিওরি নিয়ে তারা তো এক্সপেরিমেন্ট করেছে। 47 থেকে 71 অব্দি তারা তো 2 নেশন থিওরির মধ্যে ছিল। তো সেখানে তো তাদের একটা সামনে যথেষ্ট সুযোগ হয়েছিল যে তারা তো ইসলামিক মেডালিয়নটাকে বুকে পড়ে তারা বেঁচে থাকবেন। তো সেটা তো বেশি দিন কাটেনি, সেটা তো 47 থেকে ধরো মোটামুটি বছর বছর 20 যেতে না যেতেই সেই যে রোম্যান্স, সেই ইসলামিক রোম্যান্সটা আস্তে আস্তে ফিকে হয়ে গেল। তারপর পাঞ্জাবিরা বাঙালিদের গালাগাল দিচ্ছে, উর্দুর সঙ্গে বাংলার রেশারেশি, এইসব নিয়ে তাদের পরের ফেজটা শুরু হলো। এবং জবের থেকে মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের জিনিসটা আমাদের চোখের সামনে এলো, তখন থেকে মনে হয়েছিল যে বাংলাদেশ, এখন আমরা সবাই নিরপেক্ষ বলি, কিন্তু ইন্ডিয়া সেকুলার বলে কি ইন্ডিয়ার উপর মাইনরিটি ইনসিস্ট হয় না? নিশ্চয়ই হয়, কিন্তু সেটা আমাদের প্রধান উপজীব্য নয়। আমাদের 1000টা কাজের মধ্যে যদি দুবার সেই ইনস্টেন্সটা দেখা যায়, আমরা আজও আমাদের পাবলিক লাইফে, আমাদের এডুকেশনে, আমাদের ব্যবসা বাণিজ্যতে, আমাদের মেডিসিনে, আমাদের কালচারে উই আর লার্জলি, আমরা যতটা ধর্ম নিরপেক্ষতাটা পালন করি সেটা ইউরোপের কোনো দেশ পালন করে কিনা সন্দেহ। ইংল্যান্ড ধর্ম নিরপেক্ষ নয়। ইংল্যান্ড ইজ আ চার্চ অফ ইংল্যান্ড কান্ট্রি। জার্মানি ইজ আ ক্যাথলিক কান্ট্রি। একমাত্র ট্রুলি সেকুলার বলতে গেলে হয়তো ফ্রান্স আছে, ও কোনো রিলিজিয়নকেই মানে না। কিন্তু আমাদের মধ্যেও যে কোনো কনস্ট্রাক্টের, যে কোনো আইডিয়ার মধ্যে তার একটা ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে। কিন্তু পোস্ট মুজিবুর রহমান, পোস্ট আওয়ামী লীগ বাংলাদেশের মধ্যে এখন সেই যে রাজাকারদের গল্প, সেই যে বিএনপির গল্প, যে বাংলাদেশের সেই 71-72-এর মুভমেন্টের সময় বাংলাদেশের জনসংখ্যার কত শতাংশ অ্যাকচুয়ালি বাংলাদেশ চেয়েছিল, যে বাংলাদেশ ইসলামিক পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে আসবে, সেটাও তো সন্দেহজনক। যে আজকে প্রো ইসলামিক যে মনোভাব নিয়ে অ্যান্টি মুজিবুর রহমান যে পার্সেন্টেজটা ছিল, এই মুজিবুর রহমান তো ইলেকশন জিতেছিলেন, ইলেকশন জিতেই তো তাকে জেলে যেতে হয়েছিল। পরবর্তীকালে ইন্দিরা গান্ধী এবং ইন্ডিয়ান আর্মির হাত ধরে তিনি ফিরে এলেন। আর আমরা যে মুজিবুর রহমানকে সাহায্য করেছিলাম, মনে রাখতে হবে যে 71-এর সারেন্ডার হয়েছিল ইন্ডিয়ান আর্মির কাছে পাকিস্তান আর্মি। আর আমরা পৃথিবীর মধ্যে সেই একমাত্র দেশ যে একটা দেশের সারেন্ডার অ্যাকসেপ্ট করে সেই এন্টায়ার দেশটাকে একটা অন্য মানুষদের হাতে দিয়ে এসে বললাম যে তোমরা নিজেদের দেশটাকে গড়ে তোলো, আমি এর মধ্যে আমার কোনো জমিদারি নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হয়নি, ইউরোপের কোনো যুদ্ধের মধ্যে হয়নি। রাশিয়া যখন হিটলারকে তাকে পরাজিত করলো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে, যে কটা দেশের ওপর দিয়ে হেঁটে গেছিল প্রত্যেকটা দেশকে সে কব্জা করেছে। আমেরিকা যে কটা দেশের ওপর দিয়ে হেঁটে গেছিল ওয়েস্টার্ন ইউরোপে, প্রত্যেকটা দেশকে নেটোর আন্ডারে রেখেছে নিজের জমিদারি করে। প্রথম বিশ্বযুদ্ধের শেষে পুরো অটোমান এম্পায়ারকে কেটে এখন যে ইরাক, ইরান, সিরিয়া, জর্ডান, ইউএই, এগুলো সব কৃত্রিম দেশ, এগুলো সমস্ত একসাথে ছিল অ্যাজ দ্য অটোমান এম্পায়ার। অটোমান এম্পায়ারকে 26 না 27 ভাগে কেটে তারা নিজেদের জমিদারি তৈরি করেছিল।
ভারতবর্ষ 71 সালের যুদ্ধে জিতে একটা অন্য দেশের সারেন্ডার অ্যাকসেপ্ট করে সেই দেশকে সেই স্থানীয় লোকেদের হাতে তুলে দিয়ে এসেছিল। বলেনি কখনো যে তোমরা আমাদের একটা সাবজুগেটেড টেরিটরি হয়ে থাকবে। আমাদের সেই নিজস্ব একটা ধারণা ছিল যে আমাদের মধ্যে হয়তো সম্পর্কটা আরো সরল হবে, আরো গভীর হবে। কিন্তু আমার মনে হয় যে এটা ওই বলে না, আজকালকার আধুনিক জীবনে সব বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডরা নিজেদের মধ্যে ফ্লার্টেশন করে, যে বাংলাদেশের ফ্লার্টেশন উইথ সেকুলারিজম অত্যন্ত সাময়িক। এবং বাংলাদেশের আদত জনসংখ্যার 1/3 সেই ধর্মনিরপেক্ষতার সঙ্গে আইডেন্টিফাই করে কিনা আমার সন্দেহ আছে। তো বাংলাদেশের কাছে তাদের এখন যে জিনিসটা, মোহাম্মদ আলী জিন্নাহ হয়তো মনে তার তার আত্মা দুঃখ পেয়েছিলেন যে পাকিস্তানের মধ্যে দিয়ে যে জিনিসটা হলো না, আজকে সেই পাকিস্তানাইজেশন অফ বাংলাদেশ হবে। বাংলাদেশ আজকে একটা বাংলা স্পিকিং তালিবান হবার দিকে হয়তো এগিয়ে যাচ্ছে। এবং আমরা নিজেদের মনে ওই যে 1লা বৈশাখ, 25শে বৈশাখ, বাংলাদেশের ভাষা আন্দোলন, 21শে ফেব্রুয়ারি বলে আমরা কেঁদে কেটে মাটিতে গড়াতাম, আমার মনে হয় আমাদের সেই কল্পরাজ্যের সেই বাংলাদেশ ধীরে 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 উইল রিসিড ইনটু দ্য পাস্ট। এবং এই যে চক্রান্ত, এই যে ঘটনাটা, এর মধ্যে আমাদের ভারতবর্ষের ভুল আছে। ভারতবর্ষের ওরকম একচোখোভাবে হাসিনাকে সমর্থন করে দেওয়ার কোনো উচিত হয়নি। এবং দ্বিতীয়, হাসিনার আওয়ামী লীগের একটা সাংঘাতিক তাদের আস্ফালন, একটা আহাম্মকপনা। তারা তারা একেবারে একটা ফ্যাসিস্ট রাজ্য চালিয়েছেন, 2-3টে ইলেকশন হতেই দেননি। আর ভারতবর্ষ তাকে অন্ধের মতো সমর্থন করে যে কটা মানুষ ভারতবর্ষকে একটু ভালো চোখে দেখতো তারাও অ্যান্টাগনাইজড হয়ে গেল। আর তবে এই জিনিসটার মধ্যে পৃথিবীর ইতিহাসে মাঝে মধ্যে এক একটা খুব দ্রষ্টব্য জিনিস হয়। এবং বাংলাদেশের এই 5ই আগস্টের দ্রষ্টব্য মুভমেন্ট হলো যে, যেমন যখন পাকিস্তানে কু হয় তখন কি হয়, তখন আমেরিকা ইত্যাদি এরা এরা আর্মির মাধ্যম দিয়ে কুটা করে। এখানে তো আর্মি নিস্তেজ হয়ে বসে আছে। এখানে কুটা আর্মিরা করেনি, এখানে কু করেছে তথাকথিত ছাত্র শক্তিরা, যে ছাত্র শক্তিকে পরিচালিত করেছে 14টা না 15টা এনজিও। দিস ইজ দ্য ফার্স্ট কু ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, যেটা গ্রাউন্ড লেভেল থেকে এনজিওদের মারফত হয়েছে। এবং এনজিওদের প্রতি যে আমেরিকান এস্টাবলিশমেন্ট কতটা কৃতজ্ঞ, সেইটা প্রমাণ করার জন্য ওয়ান অফ দ্য বিগেস্ট এনজিওস, গ্রামীণ তার যে সংস্থা, তার হেড মোহাম্মদ ইউনুস, যার পলিটিক্যাল বিন্দুমাত্র কোনো অভিজ্ঞতা নেই, তাকে মাথায় বসিয়েছে। ইউনুস একটা পুতুলের মতো বসে আছে, ব্যাপারটা চালাচ্ছেন ওই কিছু আমেরিকার দড়ি টানাটানিতে। আমেরিকা এখন কন্ট্রোলও করতে পারছে না, জামাত যা কন্ট্রোল করছে তাদের মাধ্যমে হচ্ছে। আরজিকরের মতো নৃশংস ঘটনার বিচার নিয়ে এই মুহূর্তে রা শোনা যাচ্ছে না সেভাবে। তাহলে কি এটাই ভবিতব্য ছিল? রাজ্যবাসীর ডিমান্ড, তারপরে স্বতঃস্ফূর্ত বিচারের দাবি, সেসব কি সব জলাঞ্জলি গেল? জলাঞ্জলি আমার মনে হয় পুরোটা যায়নি, খানিকটা গেছে। খানিকটা গেছে কি কারণে? খানিকটা যাবে যে সরকার পক্ষ তাদের আত্মপক্ষ সমর্থন করবেন, তারা তাদের ছলে বলে কৌশলে সেই রাস্তাগুলো খুঁজে নেবেন। দ্বিতীয়ত, ভারতবর্ষের মানুষের সঙ্গে কেউ যদি একেবারে ওপেন বিশ্বাসঘাতকতা করে থাকেন, সেটা আমাদের প্রাক্তন চিফ জাস্টিস করে গেছেন। সুপ্রিম কোর্ট ব্র্যাকেট চিফ জাস্টিসের থেকে সেই বিশ্বাসঘাতকতাটা কেউ আশা করেননি। আর আমাদের যে মুভমেন্টটা হয়েছিল, সেই মুভমেন্টের মধ্যে আমাদের যতটা রাগ, যতটা উষ্মা, যতটা প্রতিবাদ, যতটা আবেগ ছিল, ততটা তার মধ্যে একটা মেথড বা তাদের মধ্যে একটা মোটামুটি স্ট্র্যাটেজিক থিঙ্কিং ছিল না। আমরা পোস্টারে যা বলেছি, আমরা পডকাস্টে যা বলেছি, আমরা বক্তৃতায় যা বলেছি, সেই অ্যাকশনগুলোকে আমরা একটা স্ট্রাকচার দিতে পারিনি। এবং সেই অ্যাকশনগুলোকে আমরা বলতে চেয়েছি যে এই 15-20 জন আমাদের সিস্টেমটার মধ্যে অত্যাচার করে বেড়াচ্ছে, কিন্তু সেই 15-20 জনের এগেনস্টের যে কমপ্লেনটা, সেই কমপ্লেনটাকে কিভাবে একটা ফোরামে ভ্যালিডলি রেকর্ড করা যায়, যার উপরে তাদের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো অ্যাকশন নেওয়া যাবে, সেটা করা গেল না। এই মুভমেন্টে ডাক্তারদের মধ্যে তৃণমূলের একটা গোষ্ঠী, যারা অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছিল যে মেডিকেল কাউন্সিলের মধ্যে যে করাপশন আছে, সেই জন্য মেডিকেল কাউন্সিলের তারা খোল নলচে পাল্টে দেবেন, তারা সর্বতভাবে ব্যর্থ। কারণ তারা আবার আজকে তৃণমূলের মেইন স্ট্রিমে ফিরে গেছেন।
এবং তারা তাদের পার্টির মধ্যে সেই কটকটে রোদ্দুরে না দাঁড়িয়ে তারা পার্টির সেই ছত্র ছায়ার মধ্যে ফিরে গেলেন। আর তারা মেডিকেল কাউন্সিলের এগেনস্টে যে প্রতিবাদগুলো করেছেন তারা মোটামুটি আজকে ঢঙ্কিলে সেটা ভুলে গেছেন। তবে এর মধ্যে থেকে কিছুটা মানুষের চোখের সামনে এসছে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে কোন কোন জিনিসগুলো একেবারে গন্ডগোলের মধ্যে ছিল, এখন 100-র মধ্যে যদি 30 ভাগও তার মধ্যে দিয়ে কিছু উন্নতি, কিছু রিফর্ম, কিছু সিস্টেম আসে, সেটুকুই হয়তো আমাদের প্রাপ্য। কিন্তু একজন ডাক্তার হিসেবে, যেখানে হাজারো হাজারো ডাক্তার এই মুভমেন্টটাকে লিড করেছিল, আমাদের যে অভিজ্ঞতা, যে শিক্ষা এটার মধ্যে থেকে থাকবে, যে কেবল রাগ, কেবল আবেগ, কেবল স্লোগান, কেবল রাস্তায় হাজার হাজার লোক, সেগুলো দরকার, কিন্তু সেগুলো একটা সফল মুভমেন্টের প্রধান উপজীব্য হতে পারে না। তার পিছনে একটা স্ট্রাকচার্ড থিঙ্কিং লাগবে, যার উপরে ভিত্তি করে ভবিষ্যৎ অ্যাক্ট করতে পারবে, ভবিষ্যৎ অ্যাকশন নেওয়া যাবে। তুমি যদি সেই দিকটাতে খেয়াল করে দেখো, তাহলে সেই দিকটা কিন্তু অত্যন্ত ফাঁকা এবং অত্যন্ত সেইটা অসম্পূর্ণ। যে কারণে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন তাদের আইনের নানান গলিঘুঁচি পেরিয়ে তারা চেষ্টা করবেন যে তাদের 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 ক্ষমতার লোকগুলোকে, তাদের পেয়ারের লোকগুলোকে আবার সেখানে বসাতে। আজকের দিনে দাঁড়িয়ে রাজনীতি সম্পর্কে যদি আপনাকে বলতে বলা হয় কি বলবেন? আজকের রাজনীতি সম্পর্কে আপনার কি মত? যদি পশ্চিমবঙ্গের রাজনীতির কথা বলো, তাহলে প্রথম কথা হলো যে এমন দুর্বলতম বিরোধী পক্ষ পশ্চিমবঙ্গের রাজনীতিতে 77-76 বছরে কোনোদিন দেখা যায়নি। এখন অনেক রকম সমালোচনা, অনেক রকম দুর্বিপাকে পড়া সত্ত্বেও আজকে তৃণমূল মোটামুটি যদি কয়েকটা চেয়ার টেবিলকে দাঁড় করায় পরের ইলেকশনে, তারা জিতে যাবে নানান রকম রাজনীতির অঙ্কের মধ্যে দিয়ে। আর আমাদের যারা বিরোধী পক্ষ, এখন আমরা ধরো এই বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বিজেপি খানিকটা প্রোঅ্যাক্টিভ স্টান্স নিয়েছেন, সেটা ভালো। এই যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা বামপন্থীদের গলায় টু শব্দ শুনছি না, এই যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কংগ্রেস, রাহুল গান্ধী কি মনে করেন তাদের গলার আওয়াজ অব্দি আসছে না, তাদের নানান রকম কম্পালশন থাকা সত্ত্বেও আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের মতো করে দু একটা উক্তি দিয়েছেন। শি হ্যাজ টু বি অ্যাডমায়ার্ড ফর দ্যাট। তিনি রাষ্ট্রসংঘের শান্তি সেনা নামানো বলেছেন, সেটা খানিকটা ইমপ্র্যাকটিক্যাল হতে পারে, কিন্তু তিনি তো একটা উক্তি করেছেন। বামফ্রন্টের উক্তি কোথায় গেল? কংগ্রেসের উক্তি কোথায় গেল? আর বিজেপি শুভেন্দু অধিকারীরা যে কথাটা বলছেন, নিশ্চয়ই তাদের তাদের যে রিলিজিয়াস দৃষ্টিভঙ্গি, তার সঙ্গে হয়তো বর্তমান পরিস্থিতিটা তারা 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 এটাকে ব্যবহার করার চেষ্টা করবেন। কিন্তু তাদের প্রতি অনুরোধ, তাদের এই ব্যবহারটা সাধারণ মানুষের কাজে লাগুক। তাদের যে প্রতিবাদ এবং তাদের যে কণ্ঠস্বরটা, যেখানে যেখানে আমাদের রিলিজিয়াস মাইনরিটিরা এক্সপ্লয়েটেড হচ্ছেন, তাদের যেন তাদের পাশে এসে দাঁড়িয়ে কিভাবে আমরা তো গিয়ে বেড়া টপকে তাদের এক্ষুনি সাহায্য করতে পারবো না, কিন্তু কেবল আমাদের এপারের বাজারটা গরম না করে কিভাবে আমরা ওদিকেও তাদের খানিকটা সাহায্য করতে পারি, তাদের কাজে লাগতে পারি, এইটা নিয়ে আমাদের স্ট্রাকচার চিন্তাভাবনা একটু করতে হবে।